নীলাঞ্জনের সঙ্গে দেখা করতে রাজি হলেও মৌনীর বেশ ভয় ভয় করতে লাগলো। চেনা জানা নেই, তার উপর এত বড় কোম্পানির মালিক, এরকম লোকের সঙ্গে কী বা কথা বলবে সে? হঠাৎ করে একা একা যাওয়াটা ঠিক হবে কি না সেটাও তো ভাবার বিষয়। চারুকে কথাটা বলতেই ইন্টারনেট খুলে নীলাঞ্জনের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করলো সে। দেখা গেল ম্যাগনাম ছাড়াও আরও দুটো ছোট ছোট কোম্পানি আছে নীলাঞ্জনের। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। চিন্তা নেই, নিশ্চিন্তে এগিয়ে যা, অভয় দিল চারু। কিন্তু তুই একটা জিনিস বুঝতে পারছিস না, এত বড় একজন মানুষ হঠাৎ আমার মতো সাধারণ মেয়েকে কেন বিয়ে করতে চাইবে? এরকম হায়ার ক্লাসে বিলং করা সত্ত্বেও ব্রততী নন্দী ছেলের জন্য মেয়ে খুঁজে পেলেন না। এরকম প্রোফাইল দেখলে তো যে কোনো মেয়ে হুমড়ি খেয়ে পড়বে। ব্যাপারটা কিন্তু ভেবে দেখার বিষয়। আমার মনে হয় এটা কোনো ট্র্যাপ। চিন্তিত মুখে বলল মৌনী। তোর কথায় যুক্তি আছে, কিন্তু আমি এত সহজে হাল ছাড়ব না। একবার দেখা করতে কি প্রবলেম? তোর যদি একা ভয় করে আমি না হয় তোর সঙ্গে যাব, জানালো চারু। এদিকে মৌনীর কথা মতো মেসেজ পাঠিয়ে ব্রততী জানিয়ে দিয়েছেন কোথায় কখন যেতে হবে। প্রচণ্ড কাজের চাপে 3 দিন কিভাবে যেন কেটে গেল। ছুটির দিন বলে আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছে মৌনী। ব্রেকফাস্ট সেরে রেডি হতে শুরু করলো সে। আজও সে তার খুব পছন্দের একটা তাঁতের শাড়ি পরল, আর সঙ্গে ম্যাচিং অক্সিডাইজড গয়না। আয়না দেখে কপালে বড় একটা কালো টিপ পরতে গিয়ে থমকে গেল মৌনী। দীপ্তর সঙ্গে প্রথম আলাপের দিনটা মনে পড়ে গেল তার। তারপর হঠাৎ কেমন যেন অপরাধবোধে ছেয়ে গেল তার মনটা। মাত্র কদিন হয়েছে দীপ্তর সঙ্গে তার ব্রেকআপ হয়েছে, এর মধ্যেই সে অন্য আর একজনের কথা মনে স্থান দিল কি করে? কি করে এত স্বার্থপর হলো সে? আমি পারবো না চারু, বন্ধুকে ফোন করে কান্নায় ভেঙে পড়ে বলল মৌনী। ভীষণ রেগে গিয়ে মৌনীকে বকাবকি করল চারু, এবং দীপ্ত যে তাকে ভুলে অন্য মেয়ের সঙ্গে এনগেজমেন্ট করতে চলেছে সেটা মৌনীকে মনে করিয়ে দিল। তুই যাবি নাকি আমি আসবো? প্রচণ্ড রেগে জিজ্ঞেস করলো চারু। ঠিক আছে, যাচ্ছি, বাধ্য হয়ে বলল মৌনী। চারু এলে এখনই একেবারে চিৎকার চেঁচামেচি জুড়ে দেবে, মাঝখান থেকে মা বাবা সব জেনে যাবে। ফিনিশিং টাচ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল মৌনী। নির্দিষ্ট স্থানে নীলাঞ্জনের সঙ্গে দেখা হলো তার। মোটামুটি আকর্ষণীয় চেহারা নীলাঞ্জনের, কিন্তু মৌনীর কেন জানে না বারবার মনে হচ্ছে নীলাঞ্জনকে আগে কোথাও দেখেছে সে। ধীর স্থির নীলাঞ্জনকে দেখে বোঝার উপায় নেই সে এত বড় একটা কোম্পানি চালায়। কি কথা বলবে কিছুই বুঝতে পারল না মৌনী। নীলাঞ্জনও যে খানিকটা অপ্রস্তুত সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারল মৌনী। আপনাকে আমি কোথাও দেখেছি। কোথায় হতে পারে বলুন তো? কি জানি, আমার তো কিছু মনে পড়ছে না, বলল নীলাঞ্জন। তারপর বলল, আপনি খুব ভালো গান করেন, আপনার নাচের ভিডিও দেখলাম, সত্যিই দারুণ। এরকম টুকটাক কথাবার্তা বলে সেদিনের মতো বিদায় নিল তারা দুজন। রাতে ফোন করে ব্রততী জানতে চাইলেন মৌনীর কেমন লাগলো নীলাঞ্জনকে। ভালোই, সংক্ষেপে জানালো মৌনী। তাহলে কি তোমার বাড়িতে কথা বলবো এবার? না, এখনই নয়, আমাকে একটু ভাবতে সময় দিন, বলে ফোন রেখে দিল মৌনী। যতক্ষণ না মনে করতে পারছে নীলাঞ্জনকে কোথায় দেখেছে ভীষণ অস্থির লাগছে তার। তাছাড়া নীলাঞ্জনকে দেখেও তার একটু সন্দেহ হচ্ছে।
এত বড় কোম্পানির মালিক, এত বড় লোক, এত ডাউন টু আর্থ হয় কি করে? আনমনাভাবে ফোনটা নিয়ে ঘাঁটতে লাগলো সে। ওয়ালপেপারে এখনও তার আর দীপ্তর ছবিটা লাগানো রয়েছে। না, এবার এটা সরিয়ে ফেলতে হবে। শুধু এটা কেন, দীপ্তর সঙ্গে যত ছবি আছে সব ডিলিট করে দেবে সে। গ্যালারিতে গিয়ে একটার পর একটা ফটো ডিলিট করতে লাগলো সে। হঠাৎ একটা ফটোতে এসে চোখ আটকে গেল মৌনির। তার আর দীপ্তর পাশে নীলাঞ্জন দাঁড়িয়ে আছে। আরও অনেকে আছে ফটোটাতে। ভালো করে ফটোটাকে দেখল মৌনি। সে বুঝতে পারছে উত্তেজনায় তার হার্টবিট বেড়ে গেছে। 2 বছর আগে নর্থ কলকাতার এক অনাথ আশ্রমে রবীন্দ্র সন্ধ্যা উদযাপনে নাচ করেছিল মৌনি। যোগাযোগটা এনেছিল দীপ্তই। এবার সব কিছু মনে পড়ে গেল মৌনির। নাচের পরে আশ্রমের সমস্ত স্টাফ আর বাচ্চাদের সঙ্গে ফটোটা তোলা হয়েছিল। তারপর নীলাঞ্জনের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল দীপ্ত। কিন্তু সেই মতো নীলাঞ্জন তো ওই অনাথ আশ্রম চালায়। এছাড়া নীলাঞ্জনের আর কোনো পরিচয় আছে এটা তো দীপ্ত তখন বলেনি। কেমন যেন একটা রহস্যের গন্ধ পেল মৌনি। সঙ্গে সঙ্গে চারুকে ফোন করে সব কিছু জানালো সে। কথাটা শুনে খুব উত্তেজিত হয়ে পড়ল চারুও। অনাথ আশ্রম চালায়, কিন্তু সেটা তো ওর মা বলেনি। দেখ, আজকাল এই অনাথ আশ্রমের ব্যাপারগুলো খুব সন্দেহজনক। সবাই না হলেও বেশিরভাগ লোকজনই এর আড়ালে নানা রকম অবৈধ ব্যবসা চালায়। শোন, আমার মনে হয় এসবের মধ্যে না পড়াই ভালো। এবার ফোন করলে ওই ভদ্রমহিলাকে স্পষ্ট না বলে দেব আমি, বলল মৌনি। কি বলতো, আমার মনে হয় আলো নামের এই আশ্রমটা থেকে একবার ঘুরে এলে হয়, যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়, বলল চারু। হ্যাঁ, প্ল্যানটা ভালো। পরদিন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে 2 বন্ধু মিলে চলল আলোর উদ্দেশ্যে। স্যার প্রত্যেক মাসে 2 বার করে এখানে আসেন। মাত্র 20টা বাচ্চা এখানে থাকে, কিন্তু এই 20টা বাচ্চাই যাতে সব রকম সুযোগ সুবিধা পেয়ে সুস্থ সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে, সেদিকে ব্রততী ম্যাডাম আর নীল স্যারের কড়া নজর থাকে সবসময়, বললেন আলোর ইনচার্জ মলিনা হালদার। আশ্রমের পরিবেশটা খুব ভালো লেগে গেল চারু আর মৌনির। 2 বছর আগে যখন এসেছিল তখন রাত্রিবেলা মৌনি আশ্রমের কিছুই দেখেনি। নীলাঞ্জনের পরিচিত শুনে মলিনা তাদের সব কিছু ঘুরিয়ে দেখালেন। একটা মাঠে কিছু বাচ্চা খেলছে। মৌনি আর চারু গিয়ে তাদের সঙ্গে কথা বলল। নীল দাদার কথা বলতে গিয়ে উজ্জ্বল হয়ে উঠল বাচ্চাদের মুখ। বোঝাই গেল তারা নীল দাদাকে খুব ভালোবাসে। মলিনা জানালেন প্রতি বছর এখান থেকে কিছু বাচ্চাকে দত্তক নিয়ে যায় সন্তানহীন দম্পতিরা। মৌনি আর চারু বুঝতে পারল গল্পে নিউজে অনাথ আশ্রমের যেরকম চেহারা দেখে বা শোনে, আলোর সঙ্গে তার কোনো মিল নেই। সত্যি তার আলো নামটা সার্থক। অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ স্টাফরা বাচ্চাদের পড়াশোনা, খেলাধুলো, এমনকি গান বাজনা সব কিছুর খেয়াল রাখছে সবসময়। নীলাঞ্জন স্যার তো নিজেও এখানে এসে বাচ্চাদের গান গেয়ে শোনান মাঝে মাঝে, বলে একটা ভিডিও দেখালেন মলিনা। বাচ্চাদের মাঝে বসে নীলাঞ্জন গান গাইছে, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। ভিডিওটা দেখতে দেখতে চোখের কোণ ভিজে উঠল মৌনির। কি আবেগ দিয়ে গাইছে! প্রায় ঘণ্টাখানেক পর আশ্রম থেকে বেরিয়ে এলো মৌনি আর চারু। দুজনেরই মন তখন ভারী হয়ে আছে। কি রে, কিছু বলছিস না যে? গাড়িতে যেতে যেতে প্রথম কথা বলল মৌনি। আই এম সো ইমপ্রেসড।
জাস্ট স্পিচলেস হয়ে গেছি। বন্ধুর হাত ধরে বলল চারু, জানি না কপালে কি আছে, কিন্তু এরকম একটা মানুষকে পেলে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করব রে। বলতে গিয়ে আবেগে গলা কেঁপে গেল মৌনির। রাতে ব্রততী নন্দীকে ফোন করে মৌনি জানালো সে একবার দেখা করতে চায়। পরদিনই তার সঙ্গে একটা ক্যাফেতে দেখা করলেন ব্রততী। কোনো ভনিতা না করেই তাকে অনাথ আশ্রমের ব্যাপারটা জিজ্ঞেস করল মৌনি। প্রথমে খানিকটা অবাক হলেন ব্রততী, তারপর যা বললেন তা শুনে একেবারে বাকরুদ্ধ হয়ে গেল মৌনি। নীল আমার দত্তক সন্তান। ওই অনাথ আশ্রম থেকে ওকে নিয়ে এসেছিলাম আমরা। তখন অবশ্য অন্য নাম ছিল আশ্রমের। সদ্যজাত সন্তানকে কেউ আশ্রমের দোরগোড়ায় ফেলে রেখে পালিয়েছিল। তবে আমরা যখন ওকে নিয়ে আসি তখন ওর 2 বছর বয়স। এরপর অনেক আদর যত্নে ওকে বড় করি আমরা। ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিল ও। নিজের চেষ্টায় ও আজ এত বড় হয়েছে। বিভিন্ন পরীক্ষায় ওর সাফল্যে আমরা তখন খুব গর্ববোধ করতাম। আর সেই দেখে আমাদের কিছু আত্মীয় স্বজন হিংসেয় জ্বলে যেত। যথারীতি ঘুরিয়ে ফিরিয়ে একদিন নীলকে তারা জানিয়ে দিল যে আমরা ওর আসল মা বাবা নেই। কথাটা শুনে প্রথমটা একেবারে ভেঙে পড়ল ছেলে। তারপর আমরা ওকে অনেক বোঝালাম। ও নিজেও খুব বুদ্ধিমান ছেলে, ধীরে ধীরে সব কিছু মেনে নিল। কিন্তু বায়না ধরল ওই আশ্রমটা একবার দেখতে যাবে ও। আশ্রমে গিয়ে বাচ্চাদের জীবনযাত্রা দেখে ভীষণ আবেগতাড়িত হয়ে পড়ল ছেলে। তখন তো খুব খারাপ অবস্থা ছিল, বাচ্চারা ভালো খেতে পড়তে পেত না। সেদিন নীল মনে মনে শপথ নিয়েছিল অনাথ বাচ্চাদের পাশে দাঁড়াবেও। মাসে মাসে কিছু কিছু সাহায্য করতে লাগলাম আমরা। তারপর ও যখন নিজের পায়ে দাঁড়ালো তখন অনাথ বাচ্চাদের জন্য আরও কিছু করতে চাইল। বিভিন্ন এনজিওতে টাকা পয়সা দিতে লাগলো। অনেক দিন চেষ্টা করার পর নানা আইনি জটিলতা কাটিয়ে একদিন এই অনাথ আশ্রমের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিল। যা কিছু অনুদান পাওয়া যায় সেটা তো আছেই। এছাড়া নীল ওর ইনকামের 50% খরচ করে এই আশ্রমের পেছনে। এই আশ্রম ওর ভীষণ প্রিয়। তবে এটা নিয়ে অযথা প্রচার চায় না ও। এতটা বলে থামলেন ব্রততী। ব্রততীর কথা শুনতে শুনতে অপরাধবোধে আক্রান্ত হলো মৌনি। এই মানুষগুলোর সম্পর্কে কত উল্টোপাল্টা ভাবছিল তারা। কি হলো, কি ভাবছ? না, তেমন কিছু নয়। একটা কথা কি জানো তো, যারা স্ট্রাগল করে বড় হয়েছে তাদের খুব পছন্দ করে নীল, খুব সম্মান করে। সেজন্যই আমি কখনো আমাদের সোসাইটি থেকে কোনো মেয়েকে নীলের জন্য পছন্দ করতে পারি না। কারণ ওরা জানে না স্ট্রাগল কি। ওরা হয়তো আশ্রমের পেছনে নীলের এরকম টাকা খরচ করাটা কখনো মেনে নিতে পারবে না। আমি তো আমার ছেলেকে চিনি, পেটে ধরিনি তো কি হয়েছে, ওর রন্ধ্র রন্ধ্র আমার চেনা। ও হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাবে। তাই আমি কোনো রিস্ক নিতে চাইনি। তোমার সঙ্গে কথা বলে, তোমার ব্যাকগ্রাউন্ড জেনে আমি বুঝতে পেরেছি তোমার মতো মেয়েই আমার ছেলের যোগ্য সহধর্মিণী হতে পারবে। আর সবচেয়ে বড় মিল ওই রবীন্দ্রসঙ্গীত, দুজনেরই প্রচণ্ড পছন্দের। শেষের কথাগুলো বলার সময়ে হাসি ফুটে উঠল ব্রততীর মুখে। কিছুক্ষণ মুখ নিচু করে চুপচাপ থাকার পর মৌনি বলল, আপনি তাহলে এবার মা বাবার সঙ্গে কথা বলতে পারেন। খুব খুশি হয়ে তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিলেন ব্রততী। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। রাতে শুয়ে শুয়ে একটা কথা ভাবছিল মৌনি। ব্রততী আর চন্দ্রিমা কি করে বন্ধু হতে পারেন?
একজন অর্থ আর সামাজিক প্রতিপত্তির অহংকারে মানুষকে ছোট করতে দুবার ভাবেন না, আর একজন ধীর স্থির নম্র ভদ্র দয়াশীল। অথচ ভেবে দেখলে দীপ্তেশের চাইতে অনেক বেশি প্রতিষ্ঠিত নীলাঞ্জন। ভাবতে ভাবতে মনের মধ্যে খুশি খুশি অনুভব করল মৌনি। তার মানে কি তার নীলাঞ্জনকে ভালো লাগতে শুরু করেছে? কথাটা মনে করে অন্ধকার ঘরেও একা একা লজ্জা পেয়ে গেল মৌনি।